আজকে আমরা স্টার্ট করবো ফিজিক্যাল অপটিক্স, যেটাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে মূলত আমরা পড়বো হচ্ছে আলো, লাইট। ঠিক আছে? এই যে আলো আছে, আলো সম্পর্কে এক একটা সায়েন্টিস্ট এক একটা কথা বলছে এক এক সময়ে। যেমন ধরো নিউটন বলছিল আলো হচ্ছে আসলে কণা। আলো হচ্ছে কণা। তো নিউটন আলো সম্পর্কিত কণা তত্ত্বটা দিছিল। নিউটন বলতেছিল দ্যাট আলোর কি আছে? কণা ধর্ম আছে। এরপরে হাইগেন 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 আলোকে বলেছে তরঙ্গ। হাইগেন আলোকে বলেছে তরঙ্গ। হাইগেন আলোকে কি বলল? তরঙ্গ বলল। তরঙ্গ। এরপরে আমাদের ম্যাক্সওয়েল 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 আলোকে কি বলল? ম্যাক্সওয়েল আলোকে তরঙ্গ বলল, কিন্তু সে শুধু তরঙ্গ বলে নাই, সে বলছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তড়িৎ চুম্বকীয় তড়িৎ চুম্বক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অথবা তড়িৎ চুম্বক তরঙ্গ তড়িৎ চুম্বক তরঙ্গ। ম্যাক্সওয়েল বলতেছে আলো হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। এবার তারপরে কে কি বলল? তারপরে আসছে হচ্ছে আমাদের ম্যাক্স প্লাঙ্ক। এই যে ম্যাক্স প্লাঙ্ক আছে, সে বলল আলো হচ্ছে আসলে শক্তি, আর এই শক্তিগুলো প্যাকেট রূপে নিঃসরণ হয়, আবার প্যাকেট রূপে গৃহীত হয়। মানে প্যাকেট রূপে এগুলো রিসিভড হয়, প্যাকেট রূপে এগুলো রিলিজড হয়। ম্যাক্স প্লাঙ্ক। তো তার এই যে তত্ত্বটা আছে, এটাকে কি বলা হয়? কোয়ান্টাম তত্ত্ব। এটা কি বলা হয়? কোয়ান্টাম তত্ত্ব। ওকে। এরপরে তোমরা অবাক হবা যে ম্যাক্সওয়েল কোয়ান্টাম তত্ত্ব দিলেও আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের জন্য নোবেল প্রাইজ পায়। তাহলে বিষয়টা একটু অদ্ভুত লাগতেছে না? তো বিষয়টা অদ্ভুত না, বিষয়টা হচ্ছে যে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বকে এক্সপ্লেইন করছিল। আইনস্টাইন কোয়ান্টাম থিওরিকে এক্সপ্লেইন করছিল। তার এক্সপ্লেনেশনের জন্য সে 1921 সালে নোবেল প্রাইজ পায়। তো আলো নিয়ে অনেক অনেক কথা বলছে। প্রথমে হচ্ছে নিউটন, সে কণা তত্ত্ব দিছে আলোর। সে বুঝাতে চাইছে দ্যাট আলোর কণা ধর্ম আছে, মানে আলো ভর বিশিষ্ট বস্তুর মতো আচরণ করে। হাইগেন আলোকে বলেছে তরঙ্গ। হাইগেন আলোকে বলেছে তরঙ্গ কারণ আলো পানির তরঙ্গের মতো আচরণ করে। আলো পানির তরঙ্গের মতো আচরণ করে। ওকে। আচ্ছা, আলো কিভাবে পানির তরঙ্গের মতো আচরণ করে? তুমি দেখো, তোমার ধরো একটা ক্লোজড একটা রুম আছে। হ্যাঁ, ক্লোজড একটা রুম আছে। ক্লোজড একটা রুম, এটা সম্পূর্ণরূপে ধরো মানে সম্পূর্ণরূপে ধরো সিল করা। সম্পূর্ণরূপে সিল করা মানে এখানে কোনো হাওয়া বাতাসেরও ঢোকা আর বের হওয়ার উপায় নাই। 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 তো এটা কি? এটা হচ্ছে একটা কি বলা যায়, কনফাইন্ড জায়গা। আর আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানের মধ্যে একটা দরজা দিয়ে দিব। আমি এখানের মধ্যে কি দিয়ে দিব? একটা দরজা দিয়ে দিব। ঠিক আছে, দরজা দিলাম। হ্যাঁ, দরজাটা ধরো বন্ধই রাখলাম। তো দরজা দিয়ে দিলে এটা কি হয়ে গেল? এটা একটা ধরো ঘর হয়ে গেল। এখন এই যে দরজা দিলাম, এই দরজা আর ফ্লোরের মাঝখানে একটা স্পেস থাকে না? দরজা আর ফ্লোরের মাঝখানে একটা স্পেস থাকে না? অবশ্যই থাকে।
এখন ধরো বন্যা হয়েছে, বন্যা হলে বন্যার যে পানির ঢেউ বলে এটা কোন দিক দিয়ে ঢুকবে বাসায়? ধরো জানলা নাই বাসাতে, তাহলে সে ঢুকবে হচ্ছে এই দরজার নিচ দিয়ে, আর দেখো, যখন কোনো বন্যা ছিল না, তখন দরজার নিচ দিয়ে কে ঢুকতো? আলো ঢুকতো। তো আলো যে দিক দিয়ে ঢুকে, যেভাবে ঢুকে, ঠিক সেভাবে পানিও ঢুকে, পানির তরঙ্গ ঢুকে। এই কারণে আলোকে পানির তরঙ্গের সাথে তুলনা করছিল কে? হাইগেন। হাইগেন 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 ঠিক আছে। এবার হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল আলোকে বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বক তরঙ্গ। এখন সে আলোকে কেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছে? আমাদের কাছে দুই ধরনের তরঙ্গ আছে, একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আর মেকানিক্যাল ওয়েভের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি যদি কারোর সাথে কথা বলি, আমার কথাগুলো সেই মানুষটার কাছে যাওয়ার জন্য আমার চারপাশে যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ারের বাতাসের যে পার্টিকেল গুলো আছে এগুলো ভাইব্রেট করবে। আমার কথাটা আমার কথাটা লিসেনারের কাছে পৌঁছানোর জন্য অ্যাটমসফিয়ারের পার্টিকেলস ভাইব্রেট করে। তার মানে আমার যে কথা আছে, যে সাউন্ড ওয়েভ আছে, এই সাউন্ড ওয়েভ আসলে মিডিয়াম ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর নির্ভরশীল, কিন্তু লাইট মাধ্যমের উপর নির্ভরশীল না। ম্যাক্সওয়েল এই জিনিসটা কিভাবে প্রমাণ করছে? ম্যাক্সওয়েল খুব হাস্যকর ভাবে প্রমাণ করছে। ম্যাক্সওয়েল বলছে, ওই দেখছো সূর্য, এই দেখো পৃথিবী, সূর্য থেকে আলোটা পৃথিবীতে আসতেছে। এখন মহাকাশে তো কোনো মাধ্যম নাই, এটা তো শূন্য মাধ্যম। তো আলোর কাছে যদি মাধ্যমের প্রয়োজন হতো, তাহলে তাহলে আলো পৃথিবীতে আসতে পারতো না। আলোর কাছে যদি মাধ্যমের প্রয়োজন হতো, যেখানে মাধ্যম নাই অর্থাৎ মহাকাশ, সেখানে আলো তো ট্রাভেল করতে পারতো না। আর আলো যদি ট্রাভেল করতে না পারে, আলো পৃথিবীতে আসবে কি করে? ঠিক না? তো ম্যাক্সওয়েল বলতেছে, আলো যেহেতু আলো সূর্য থেকে পৃথিবীতে আসতেছে, তার মানে হচ্ছে আলো তোমার মাধ্যমের উপর নির্ভরশীল না, কারণ পৃথিবীতে আসার সময় সে শূন্য মাধ্যম পেরিয়ে আসতেছে। আর যে তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের উপর নির্ভরশীল নয়, সে তরঙ্গকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো আলোকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলছে ম্যাক্সওয়েল, আর ম্যাক্সওয়েল তার যে তত্ত্বটা তো বলছে, এটা হচ্ছে তড়িৎ চুম্বক তত্ত্ব। হ্যাঁ, তড়িৎ চুম্বক তত্ত্ব। ওকে। এরপরে ম্যাক্স প্লাঙ্ক বলছে যে আলো হচ্ছে প্যাকেট আকারে রিসিভড হয় বা রিলিজড হয়। প্যাকেট আকারে রিসিভড হয় বা রিলিজড হয়। প্যাকেট আকারে মানে কি? প্যাকেট আকারে মানেটা কি? তো দেখো, ধরো তুমি চিপস কিনতে গেছো দোকানে, তুমি চিপস একটা কিনতে পারো, দুইটা কিনতে পারো, তিনটা কিনতে পারো, কিন্তু তুমি কিন্তু দেড় দেড় প্যাকেট চিপস কিনতে পারো না, তুমি আড়াই প্যাকেট চিপস কিনতে পারো না, তুমি 3.5 প্যাকেট চিপস কিনতে পারো না। ঠিক আছে? ঠিক একই ভাবে যখন কোন একটা অবজেক্ট লাইট এমিট করবে বা লাইট রিসিভ করবে, তখন সে এমিট আর রিসিভ করার সময় ঠিক একইভাবে এনার্জি রিসিভ আর রিলিজ করবে। যখন সে এনার্জি রিসিভ করছে, যখন সে লাইট এনার্জি রিসিভ করতেছে, তখন সে লাইট এনার্জিটা রিসিভ করবে প্যাকেট আকারে। এবার প্যাকেটটা হইতে পারে 3 জুল, তাহলে সে প্রতি মুহূর্তে কি করবে? 3 জুল 3 জুল 3 জুল 3 জুল করে করে রিসিভ করবে। সে কখনো 3.5 জুল রিসিভ করতে পারবে না, সে কখনো 6.5 জুল রিসিভ করতে পারবে না, সে কখনো 9.5 জুল রিসিভ করতে পারবে না। এখন প্যাকেটটা কত জুলের হবে? এটা এক এক ক্ষেত্রে এক একটা। প্যাকেটটা কত জুলের হবে এটা সুনির্দিষ্ট না, যে সব ক্ষেত্রে প্যাকেট এত জুল হবে, এটা সুনির্দিষ্ট না। কোন একটা জায়গায় কোন একটা বস্তু আলো বিকিরণ করতেছে, এমিট করতেছে, তো সে এমিট করার সময় ধরো 2 জুল 2 জুল 2 জুল করে করে এমিট করতেছে, 2 জুল 2 জুল 2 জুল করে করে এমিট করতেছে। তার মানে তখন তার একটা প্যাকেট কত? 2 জুল করে।
সে কিন্তু কখনো 2.5 জুল এমিট করতে পারবে না, সে কখনো 5.5 জুল এমিট সরি 4.5 জুল এমিট করতে পারবে না, সে কখনো 6.5 জুল এমিট করতে পারবে না। সে 2 জুল এমিট করতে পারবে, সে 4 জুল এমিট করতে পারবে, সে তোমার 6 জুল এমিট করতে পারবে। আশা করি বুঝাই গেছে কিভাবে তোমার প্যাকেট আকারে এনার্জি রিসিভ হয় বা রিলিজ হয়। তো ম্যাক্স প্ল্যাঙ্ক বলতেছে যে আলো যেটা আছে এটা হচ্ছে একটা এনার্জি যেটা প্যাকেট আকারে রিসিভও হয়, রিলিজও হয়। তো ম্যাক্স প্ল্যাঙ্কের এই যে তত্ত্বটা ছিল কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্বটা ব্যাখ্যা করছিল আইনস্টাইন, তাই বলে 1921 সালে সে নোবেল পুরস্কার পায়। তো এই যে বলতেছি বারবার প্যাকেট প্যাকেট প্যাকেট, এই প্যাকেট শব্দকে কোয়ান্টাম বলে, এই প্যাকেট শব্দকে কি বলে? কোয়ান্টাম বলে। তো এখন আমরা একটা কনফিউজিং পার্ট শেষ করে ফেললাম, সেটা হচ্ছে এটা। এখন এই কনফিউজিং পার্টটাকে আমি একটা কনক্লুশন দিই। তোমার এত বিষয় দেখে সবাই বলে উঠে যে ভাই কে ঠিক, নিউটন, হাইগেন, ম্যাক্সওয়েল, ম্যাক্স প্ল্যাঙ্ক নাকি আইনস্টাইন, কে ঠিক? উত্তর হচ্ছে সবাই ঠিক, সবাই ঠিক। এখানে যাদের দেখছো সবাই ঠিক, সবাই লাইটের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেন করছে, এক একজন এক একটা ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেন করছে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল, হাইগেনের নীতি। হাইগেনের নীতি, আসো হাইগেন কি বলছে। হাইগেনের নীতি, তো হাইগেনের নীতি বোঝার জন্য আগে আমাদের কাছে বুঝতে হবে তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ। তো ধরো আমি এখানের মধ্যে, ধরো এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে একটা ওয়াটার বডি, ধরো একটা পুকুর। হ্যাঁ, তো এই যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে আমি একটা পয়েন্টে কি করলাম, একটা পাথর ছুঁড়ে মারলাম। তো পাথর ছুঁড়ে মারলে কি হয়, যেমন ধরো এটা হচ্ছে তোমার ওয়াটার সারফেস, ধরো এখানে একটা পয়েন্ট আছে, আমি এখানের মধ্যে একটা পাথর ছুঁড়ে মারলাম। পাথর ছুঁড়ে মারলে কি হবে, পাথর ছুঁড়ে মারলে দেখা যাবে এরকম করে একটা কি তৈরি হবে, কেভ তৈরি হবে, ঠিক না? পাথরটা গিয়ে কি করবে, সারফেস থেকে ভেতরের দিকে ঢুকিয়ে দিবে। তো যখন সারফেস থেকে ভেতরের দিকে ঢুকিয়ে দিবে, এখানেই কি তৈরি হবে, এখানেই তোমার ওয়েভটা তৈরি হবে। বুঝছো, এটাই হচ্ছে ওয়েভের সোর্স, এটাই হচ্ছে কি ওয়েভের সোর্স। এখন ধরো আমি উপর থেকে বিষয়টা অবজার্ভ করছি, এখানে তো আমি সাইড থেকে অবজার্ভ করছি, এখন আমি উপর থেকে বিষয়টা অবজার্ভ করব। যদি আমি উপর থেকে বিষয়টা অবজার্ভ করি, তাহলে ওয়েভ গুলো দেখতে হবে হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলের মতো, কনসেন্ট্রিক সার্কেলের মতো। কনসেন্ট্রিক সার্কেল মানে কি, কনসেন্ট্রিক সার্কেল মানে হচ্ছে এমন সার্কেল, এমন সার্কেল, এমন সার্কেল যেখানের মধ্যে সেন্টার কমন, এমন সার্কেলস 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 যেখানের মধ্যে সেন্টার কমন। ওকে, হুম, হুম। তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে ধরো আমি ঠিক এই পয়েন্টে কি করলাম, একটা পাথর ছুঁড়ে মারলাম। তো এটা কি, এটা হচ্ছে পানি, ওয়াটার বডি।
তো ওয়াটার বডিতে আমি একটা পাথর ছুঁড়ে মারলাম, তো এই পাথরটার কারণে কি তৈরি হবে? তরঙ্গ তৈরি হবে। তো আমি দেখাইছি তরঙ্গটা আসলে কিভাবে তৈরি হয়। প্রথমে পানি এরকম থাকে, পরে গিয়ে যখন ওই আঘাতপ্রাপ্ত হয়, কি দিয়ে আঘাতপ্রাপ্ত হয়, যখন ওই পাথরটা দিয়ে আঘাতপ্রাপ্ত হয়, তখন গিয়ে এখানে একটা তরঙ্গ তৈরি হয়। হ্যাঁ, তখন গিয়ে তরঙ্গ তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই তরঙ্গ এদিকেও তৈরি হবে, এদিকেও অবশ্যই তৈরি হবে, দোনো দিকেই তৈরি হবে। তো তরঙ্গ যে তৈরি হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করো, তরঙ্গ যে তৈরি হচ্ছে, তরঙ্গটা যখন তৈরি হয়, তরঙ্গটা যখন তৈরি হয়, তখন দেখো, দেখো পাথরটা এখানে, তো তো তরঙ্গ তৈরি হয়েছে। তো দেখো প্রথমে কিন্তু প্রথমে কিন্তু কি আছে? প্রথমে কিন্তু ট্র আছে, ট্র। তুমি বলবা যে ট্র কি জিনিস ভাই? বুঝাই বলতেছি। একটা তরঙ্গে একটা উপরের হাইয়েস্ট উপরে একটা পয়েন্ট আছে, একটা হচ্ছে হাইটের সবচেয়ে উঁচু পয়েন্ট আছে, একটা হচ্ছে হাইটের সবচেয়ে নিচু পয়েন্ট আছে। যেটা সবচেয়ে উঁচু পয়েন্ট এটাকে বলা হয় ক্রেস্ট, আর যেটা সবচেয়ে নিচের পয়েন্ট এটাকে বলা হয় ট্র। এটাকে বলা হয় কি? ট্র। তো পয়েন্ট অফ ইম্প্যাক্টে কিন্তু ট্র থাকে, পয়েন্ট অফ ইম্প্যাক্টে কি ট্র থাকে। তাহলে ট্র থেকে এটা কই যাই? ক্রেস্টে যাই। ট্র থেকে কই যাই? ক্রেস্টে যাই। তো দেখো, এটা হচ্ছে পয়েন্ট অফ ইম্প্যাক্ট। ট্র থেকে কই যাবে? ক্রেস্টে যাবে। তো এই দেখো ক্রেস্টে গেল, ঠিক আছে, ক্রেস্টে গেল। তো ক্রেস্টে যাওয়ার পর কি হবে? ক্রেস্টে যাওয়ার পরে আবার ট্রতে যাবে। দেখো ট্রতে গেল, এরপর আবার ক্রেস্টে গেল, এরপর আবার ট্রতে গেল, এরপর আবার ক্রেস্টে গেল, আবার ট্রতে গেল। তাহলে তোমরা বুঝতেছো এখানের মধ্যে এই যে রেড কালার যে সার্কেলস গুলো দিছি, এগুলো হচ্ছে দিন শেষে ট্র বোঝাচ্ছে, দিন শেষে ট্র বোঝাচ্ছে। বুঝছো? ওকে। তো এগুলো হচ্ছে দিন শেষে আমার ওয়েভ। ওয়েভের মধ্যে যেগুলো আমার ব্লু কালার ওয়েভ, এগুলো হচ্ছে উঁচু, আর যেগুলো আমার রেড কালার ওয়েভ, এগুলো হচ্ছে নিচু। অর্থাৎ ব্লু কালার গুলো হচ্ছে ক্রেস্ট আর রেড কালার গুলো হচ্ছে ট্র। এখন এই যে আমার সার্কুলার রিং যেগুলো কিভাবে তৈরি হয়েছে? এগুলো তৈরি হয়েছে এরকম অসংখ্য ওয়েভের কারণে। তা আমি এরকম যদি আরো একটা ওয়েভ আমি এখানে আঁকি, দেখো প্রথমে যাবে ক্রেস্ট, এরপরে যাবে ট্র, এরপরে যাবে ক্রেস্ট, এরপরে যাবে ট্র, এরপরে যাবে ক্রেস্ট, এরপরে যাবে ট্র। ঠিক আছে? এরপর আমি ধরো আরেকটা এখানে আঁকলাম। এখানে প্রথমে যাবে ক্রেস্ট, এরপরে যাবে ট্র, এরপরে যাবে ক্রেস্ট, এরপরে যাবে ট্র, এরপরে যাবে ক্রেস্ট, এরপরে যাবে ট্র। ঠিক আছে? এরপরে দেখো প্রথমে যাবে ক্রেস্ট, এরপর ট্র, ক্রেস্ট, এরপর ট্র, ক্রেস্ট, এরপর ট্র। যদি আমরা এইদিকে দেখি তাহলে প্রথমে যাবে ক্রেস্ট, এরপর ট্র, ক্রেস্ট, এরপর ট্র, ক্রেস্ট, এরপর ট্র। এদিকেও দেখি ক্রেস্ট, ট্র, ক্রেস্ট, ট্র, ক্রেস্ট, ট্র। এদিকে দেখি ক্রেস্ট, ট্র, ক্রেস্ট, ট্র, ক্রেস্ট, ট্র। বুঝা গেছে? তো এরকম অসংখ্য ওয়েভ মিলে আমার এই সার্কুলার রিং গুলো তৈরি করবে। তুমি যদি এরকম অসংখ্য ওয়েভ গুলো তৈরি করো, তাহলে তুমি দেখবে যে সার্কুলার রিং গুলো তৈরি হয়েছে। তা আমরা পড়তেছিলাম তরঙ্গমুখ। আমরা কি পড়তেছিলাম? তরঙ্গমুখ। এখানে প্রতিটা সার্কেল হচ্ছে কি একটা একটা তরঙ্গমুখ। এখানে প্রতিটা সার্কেল কি একটা একটা তরঙ্গমুখ। প্রতিটা সার্কেল কি একটা একটা তরঙ্গমুখ। প্রতিটা সার্কেল কি একটা একটা তরঙ্গমুখ। এবার তো তরঙ্গমুখের সংখ্যাটা কি? তরঙ্গমুখের সংখ্যাটা হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দুর লোকাসকে তরঙ্গমুখ বলে। এবার লোকাস কি জিনিস? লোকাস মানে হচ্ছে তোমার একটা সেট অফ পয়েন্টস, মানে অসংখ্য পয়েন্টস মিলে যে আকৃতিটা তৈরি করে ওটাকে বলা হয় লোকাস। তো তরঙ্গমুখ কি? লোকাস। কিসের লোকাস? এমন পয়েন্টের লোকাস যে পয়েন্টগুলো একই দশায় আছে। এবার একই দশা থাকা মানে কি? দেখো একটা দশ হচ্ছে ক্রেস্ট আর একটা দশ হচ্ছে কি ট্র। তো তোমার এখানের মধ্যে এই যে ব্লু কালার রিংটা আছে, এই ব্লু কালার রিং এর উপরে যতগুলো তোমার এই ওয়েভ আছে, যতগুলো তোমার ওয়েভস আছে, যতগুলো তোমার হোয়াইট কালার ওয়েভস আছে, সবগুলো ওয়েভের পয়েন্ট গুলো দেখো তো কোথায় আছে? ক্রেস্টে আছে না? তার মানে এই ব্লু কালার রিং এর উপরে প্রতিটা পয়েন্ট হচ্ছে একটা ওয়েভের ক্রেস্ট, একটা ওয়েভের ক্রেস্ট। তো প্রতিটা পয়েন্ট ক্রেস্টে আছে। প্রতিটা পয়েন্ট যদি ক্রেস্টে থাকে, প্রতিটা পয়েন্ট সেম ফেজে আছে। তো প্রতিটা পয়েন্ট ক্রেস্টে থাকতেছে, তার মানে প্রতিটা পয়েন্ট সেম ফেজে থাকতেছে। তো যখন আমি এই পয়েন্টগুলোকে একসাথে যুক্ত করব, তখন আমার এখানের মধ্যে একটা সার্কেল পাওয়া যাবে। এই সার্কেলটাকে বলা হবে তরঙ্গ মুখ। এই সার্কেলটাকে বলা হবে তরঙ্গ মুখ। আমি আরেকটু রিপিট করি,
দেখো আমার এখানের মধ্যে এই সার্কেলের উপরের প্রতিটা পয়েন্টের মধ্যে ঠিক এইভাবে ওয়েভ ওয়েভ যাচ্ছে, প্রতিটা পয়েন্টের মধ্যে এভাবে ওয়েভ যাচ্ছে। তো এই যে ওয়েভ গুলা যাচ্ছে, 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 এই ওয়েভগুলোর এই ওয়েভগুলোর এই ওয়েভগুলোর ক্রেস্ট কোথায় এক্সিস্ট করে? এই ওয়েভগুলোর ক্রেস্ট এক্সিস্ট করে এই সার্কেলটার উপরে, ঠিক আছে? ক্রেস্ট এক্সিস্ট করে। এখন যেহেতু প্রতিটা ওয়েভের যে পয়েন্ট এখানে এক্সিস্ট করতেছে সেটা ক্রেস্টে আছে, তার মানে সবগুলো পয়েন্ট সেম ফেজে আছে, সেম ফেজে সেম ফেজে সেম ফেজে সেম ফেজে আছে। এবার সেম ফেজে থাকা পয়েন্টগুলোকে যখন যুক্ত করা হচ্ছে তখন তাদের লোকাস পাওয়া যাচ্ছে, আর তাদের লোকাসটাই হচ্ছে কি? তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ কি? তরঙ্গ মুখ হচ্ছে সেম ফেজে থাকা পয়েন্টগুলোর লোকাস, সেম ফেজে থাকা পয়েন্টগুলোর লোকাস। এবার আমাদের হাইগেন কি বলে? হাইগেন বলে হাইগেন বলে হাইগেন বলে হাইগেন বলে হাইগেন, আচ্ছা এটা লিখে ফেলি, এটা হচ্ছে কি? সমদশা সমদশা সম্পন্ন সমদশা সম্পন্ন সমদশা সম্পন্ন বিন্দুর লোকাস। সমদশা সম্পন্ন বিন্দুর লোকাস। ওকে, এটা হচ্ছে কি আমার তরঙ্গ মুখ। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে তোমার হাইগেনের নীতি। এবার হাইগেনের নীতি কি বলে? হাইগেনের নীতি বলে যে তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি উৎস। তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি উৎস। তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু প্রতিটি বিন্দু একটি উৎস। 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 এটার অর্থ কি? দেখো, আমি এখান থেকে একটা তরঙ্গ মুখ নিলাম, ধরো এটা, হ্যাঁ, এটা একটা তরঙ্গ মুখ। এই যে তরঙ্গ মুখ নিলাম, এই তরঙ্গ মুখের উপরে অনেকগুলো কি আছে? অনেকগুলো বিন্দু আছে, অনেকগুলো বিন্দু আছে। এবার আসো, এই যে প্রতিটা বিন্দু আছে এখানের মধ্যে, প্রতিটা বিন্দু কি হিসেবে কাজ করবে? প্রতিটা বিন্দু এখানের মধ্যে কাজ করবে হচ্ছে উৎস হিসেবে। এবার উৎস হিসেবে কাজ করার মানেটা কি দেখো, ধরো তোমার এখানের মধ্যে একটা বিন্দু আছে, কোথায়? ঠিক এই বরাবর। ধরো তোমার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা যদি উৎসের মতন কাজ করে তাহলে তার চারপাশে এরকম গোলাকার বা বৃত্তাকার কি তৈরি হবে? তরঙ্গ মুখ তৈরি হবে, বুঝছো? প্রথমত এটা নিজেই তরঙ্গ মুখ, এই তরঙ্গ মুখের উপর একটা বিন্দু নিলাম, এটা এই বিন্দুটা যদি উৎসের মতন কাজ করে, মানে তরঙ্গের উৎসের মতন কাজ করে, তাহলে 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 এই বিন্দুর চারদিকে বৃত্তাকার তরঙ্গ মুখ তৈরি হবে, ঠিক আছে? তো ঠিক একইভাবে যদি তোমার এখানে আরেকটা পয়েন্ট কি করে? আরেকটা পয়েন্ট উৎসের মতন কাজ করে, তাহলে তার চারপাশেও কি হবে? গোলাকার তরঙ্গ মুখ তৈরি হবে। এরপর ধরো এই পয়েন্টটা যদি উৎসের মতন কাজ করে তাহলে তার চারপাশে একটা তরঙ্গ মুখ তৈরি হবে, হয়তো অসংখ্য তৈরি হতে পারে, আমি একটা করে দেখাচ্ছি যাতে বিষয়টা সিম্পলি বুঝতে পারো। ধরো এই বিন্দুটা কি করতেছে? উৎসের মতন কাজ করতেছে, তাহলে এখানে কি হবে? এখানের মধ্যে এই বিন্দুর চারপাশে গোলাকার তরঙ্গ মুখ তৈরি হবে। 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 ঠিক এভাবে আমরা গোলাকার তরঙ্গ মুখ কিন্তু চাইলে দিয়ে যেতে পারি। প্রতিনিয়ত এরকম তরঙ্গ মুখ দিয়ে যেতে আসলে আমরা পারি। তো তরঙ্গ মুখ ধরে আমরা দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি। ওকে, ক্লিয়ার? এভাবে তরঙ্গ মুখ দিলাম। এই যে তরঙ্গ মুখগুলো দিলাম, এই তরঙ্গ মুখগুলোর একটা লব্ধি তরঙ্গ থাকবে। এই তরঙ্গ মুখগুলোর কি থাকবে? একটা লব্ধি তরঙ্গ থাকবে। এই তরঙ্গ মুখগুলোর একটা কি থাকবে? লব্ধি তরঙ্গ থাকবে, ঠিক আছে? ওই যে লব্ধি তরঙ্গ না, আসলে লব্ধি তরঙ্গ মুখ থাকবে। ওই লব্ধি তরঙ্গ মুখটাই হবে হচ্ছে আমাদের পরের তরঙ্গ মুখটা। দেখো, তোমাদেরকে দেখাই। হুম,
এই দেখো, তোমার এখানের মধ্যে এটা হচ্ছে একটা তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখের উপরস্থ যে বিন্দুগুলো আছে এগুলো উৎসের মতন কাজ করছে এবং সবাই তাদের চারপাশে বৃত্তাকার তরঙ্গ মুখ তৈরি করছে। এই যে তরঙ্গ মুখগুলো তৈরি করছে, এই তরঙ্গ মুখগুলোর এদিকে যদি আমি একটা স্পর্শক আঁকি তাহলে দেখা যাবে সেই স্পর্শকটা এই তরঙ্গ মুখটা তৈরি করবে। তো সহজ ভাষায় হাইগেনের নীতি হচ্ছে তোমার একটা তরঙ্গ মুখের প্রতিটা বিন্দু উৎসের মতন কাজ করবে এবং তরঙ্গ উৎস হিসেবে তারা তাদের চারপাশে কি তৈরি করবে? বৃত্তাকার তরঙ্গ মুখ তৈরি করবে। বৃত্তাকার তরঙ্গ মুখের লব্ধি হবে আমার পরের তরঙ্গ মুখটা। এই তরঙ্গ মুখের প্রতিটা বিন্দু উৎসের মতন কাজ করবে এবং চারদিকে চারদিকে বৃত্তাকার বৃত্তাকার তরঙ্গমুখ তৈরি করবে। তরঙ্গমুখ তৈরি করার পরে সেই তরঙ্গমুখ সমূহের যেটা লব্ধি তরঙ্গমুখ হবে সেটা হবে আমার পরের তরঙ্গমুখটা। এভাবে আমি পরের তরঙ্গমুখগুলো পেতে থাকবো। তো এটাকেই বলা হচ্ছে হাইগেনের নীতি। এটাকেই বলা হচ্ছে হাইগেনের নীতি। এটাকে বলা হচ্ছে হাইগেনের নীতি। তো হাইগেনের নীতি চলে গেল। এরপরে হচ্ছে আমার আলোক তরঙ্গের সমীকরণ। 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 আলো আলো কি জিনিস? আলো হচ্ছে একটা তরঙ্গ, ঠিক না? তো আলোর যে তরঙ্গটা আছে সেটাকে বলা হচ্ছে আলোক তরঙ্গ। এই যে আলোক তরঙ্গ আছে তার সমীকরণ লিখবো আমরা। তার সমীকরণের পিছের গল্প জানার দরকার নাই, জাস্ট লিখে ফেলো y is equals to a sin 2 pi by lambda, এখানে হচ্ছে v t minus x। আসো, তো এখানে বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয়ের পরিচয় আমরা জানবো। জানার আগে আমরা একটা তরঙ্গ আঁকবো। ক্রেস্ট আঁকলাম, ক্রেস্ট দিলাম, ড্র দিলাম, ঠিক আছে? ক্রেস্ট দিলাম, ড্র দিলাম। হুম, তাহলে আমরা কি পেয়ে গেলাম? তরঙ্গ পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? তরঙ্গ পেয়ে গেলাম। তো আমরা ধীরে ধীরে y a, এরপরে ল্যামডা v t, এরপরে x, প্রথমে এগুলোর পরিচয় জেনে নিই। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে y কি জিনিস? y হচ্ছে সরণ। y হচ্ছে কি? সরণ। তুমি বলতে পারো সরণ কেমনে? সরণ কেমনে? সরণ কেমনে এটা বোঝার জন্য তোমার কাছে আসলে বুঝতে হবে যে আসলে তরঙ্গ কিভাবে কাজ করে। তুমি যদি তরঙ্গ কিভাবে কাজ করে এটা না বুঝো তাহলে তুমি কিন্তু জীবনেও বুঝবা না যে আসলে সরণ কি জিনিস। ঠিক আছে? তো তোমার এখানে ধরো বিন্দু আছে। তো তোমার এখানে বিন্দুগুলো আমি একটু দিয়ে দিই। তোমার এখানে বিন্দুগুলো হচ্ছে ফর এক্সাম্পল ধরো হুম, ধরো এখানে মধ্যে আমি বিন্দু দিয়ে গেলাম। ঠিক আছে, এখানে অনেকগুলো বিন্দু দিয়ে গেলাম। এবার দেখো তোমার এখানের মধ্যে তোমার এখানের মধ্যে এই বিন্দুগুলো কি করবে? এই বিন্দুগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করবে। জাস্ট অবস্থান পরিবর্তন করবে মানে হচ্ছে তারা উপরে নিচে যাবে। উপরে নিচে যাওয়ার মাধ্যমে তারা কি তৈরি করবে? তারা তরঙ্গ তৈরি করবে। তারা তরঙ্গ তৈরি করবে। ঠিক আছে? ধরো প্রথম ক্ষেত্রে ও ওর জায়গায় থাকলো, ও ধরো একটু উপরে উঠলো। এরপরে দেখো ও ধরো আর একটু উপরে উঠলো। ও ধরো আরো একটু উপরে উঠলো। এরপরে ও ধরো তার আগের জনের তুলনায় একটু কম উপরে উঠলো। এরপরে ও
তার আগের জনের তুলনায় একটু কম উপরে উঠলো। এরপরে ধরো ও তার আগের জনের তুলনায় একটু, দাঁড়াও, হুম, ও তার আগের জনের তুলনায় একটু কম উপরে উঠলো। এরপর ও ধরো তার আগের জনের তুলনায় আরো কম উপরে উঠলো। এবার ও ধরো কি, ও ধরো উঠলোই না, ও ধরো কি, ও ধরো উঠলোই না, ওর মতন আছে। এরপর তারপরেরটা ধরো একটু নিচে নামলো, তারপরেরটা আরো নিচে নামলো, তারপরেরটা ধরো আরো নিচে নামলো, তারপরেরটা ধরো একদম সর্বোচ্চ নিচে নামলো, তারপরেরটা আগেরটার তুলনায় একটু কম নিচে নামলো, তারপরেরটা আগেরটার তুলনায় একটু কম নিচে নামলো, তারপরেরটা আগেরটার তুলনায় কম নিচে নামলো, বা ধরলাম যে নিচে নামলোই না, ঠিক আছে। এরপরে বাদ বাকি যা আছে দেখো, এবার বাদ বাকি যা আছে ধরো সবাই কি করতেছে, সবাই ধরো এরকম একই প্যাটার্ন ফলো করতেছে। একই প্যাটার্ন ফলো করে তারা কি তৈরি করতেছে, তারা এখানের মধ্যে ধরো তরঙ্গ তৈরি করতেছে। আশা করি বুঝছো, তরঙ্গ তৈরি করতেছে। তাহলে এই যে তরঙ্গটা তৈরি হইলো, এই তরঙ্গটা কিভাবে তৈরি হলো, এই তরঙ্গটা তৈরি হলো মূলত এই যে কণাগুলো আছে, কণাগুলোর উপরে আর নিচে যাওয়ার কারণে। কণাগুলো কিন্তু পাশ দিয়ে যাচ্ছে না, এমন না যে এই কণাটা এরকম ঢেউর মতো হয়ে চলে যাচ্ছে, এমন কিন্তু না। সে জাস্ট নিজের পজিশন থেকে উপরে উঠতেছে বা নিচে নামতেছে এবং একটা তরঙ্গ তৈরি হচ্ছে, একটা তরঙ্গ তৈরি হচ্ছে। তাহলে তোমার এখানে প্রথমত একটা কি আছে, আমরা যদি একটু চিন্তা করি তাহলে এখানের মধ্যে কি আছে, একটা সাম্যাবস্থা আছে, বা এরকম একটা লাইন ছিল যেখানের মধ্যে পয়েন্ট গুলো আগে থেকে ছিল, এরকম একটা লাইন ছিল না যেখানে পয়েন্ট গুলো আগে থেকে ছিল, হ্যাঁ, এরকম একটা লাইন ছিল, ঠিক না, এরকম একটা লাইন ছিল। তো এই যে লাইন আছে, এই লাইন থেকে তোমার কণাগুলো হয়তো উপরে উঠতেছে বা নিচে নামতেছে, হয়তো উপরে উঠতেছে বা নিচে নামতেছে, হয়তো উপরে উঠতেছে বা নিচে নামতেছে। আমার ফিগারটা অতটা পারফেক্ট হয়নি, হয়তো এখন গিয়ে এটা আরো বেটার। হ্যাঁ দেখো, এখন গিয়ে এটা বেটার, ঠিক আছে। তো উপরে উঠতেছে নিচে নামতেছে, কণাগুলো উপরে উঠতেছে নিচে নামতেছে, এভাবেই কি তৈরি করতেছে, তরঙ্গ তৈরি করতেছে। তো ধরো ফর এক্সাম্পল এই কণাটা, এই কণাটা যে পরিমাণ উপরে উঠছে এটাই হচ্ছে তার সরণ, এটাই হচ্ছে কি তার সরণ। আবার এখানে এই কণাটা যতটুকু নিচে নামছে এটাই হচ্ছে কি তার সরণ, এটাই হচ্ছে তার সরণ। তো y দিয়ে কি বোঝায়, সরণ বোঝায়। সরণটা কোন দিকে হচ্ছে, উপরে বা নিচে, উপরে বা নিচে। এরপর হচ্ছে এ কি জিনিস, এ হচ্ছে বিস্তার, এ হচ্ছে কি বিস্তার, এ হচ্ছে বিস্তার, এ হচ্ছে বিস্তার, এ হচ্ছে বিস্তার। এবার প্রশ্ন হতে পারে বিস্তার কি জিনিস, তো এটা হচ্ছে একটা তরঙ্গ। সব তরঙ্গের কি থাকে, বিস্তার থাকে। বিস্তার মানে হচ্ছে সর্বোচ্চ সরণ, বিস্তার মানে কি সর্বোচ্চ সরণ। তোমার যদি আক্কেল বুদ্ধি থাকে তুমি বুঝবা যে সর্বোচ্চ সরণ আসলে এখানে গেইন করা হয়েছে, সর্বোচ্চ সরণ আসলে এখানে গেইন করা হয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবা যে সর্বোচ্চ সরণ উপরের দিকে যেটা, নিচের দিকেও সেটা, ঠিক আছে। অর্থাৎ এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান এটা। আশা করি বুঝে গেছে, আশা করি বোঝা গেছে। তাহলে এমপ্লিটিউড আমরা বুঝছি। এরপরে ল্যামডা, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একই দশা বিশিষ্ট দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এবার দশা কি জিনিস, দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা একই দশায় আছে। তো এটা আমি আগে বুঝেছি, দেখ ক্রেস্টে থাকলে এমনিতেই একই দশা হবে, আবার দুইটা যদি ক্রসে থাকে তাও কি একই দশা হবে। কিন্তু তাও দশা বিষয়টা বোঝার আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে পরের বিন্দুটা কি নিচে নাকি উপরে, ঠিক আছে। এই দুইটাতে পরের বিন্দুটা নিচে, তাই বলে এই দোনোটা কি একই দশায়। এরপরে এই দুইটাতে পরের বিন্দুটা কি উপরে, তাই বলে এই দুইটাও কি একই দশায়, ঠিক আছে। তো একই দশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটাই হচ্ছে কি ল্যামডা, এটাই হচ্ছে কি ল্যামডা। তো ল্যামডা আমি এদিক দিয়ে দিতে পারলে আমি এদিক দিয়েও দিতে পারি, এদিক দিয়েও দিতে পারি। এরপরে দেখো আমার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এটা এই দুইটাও কিন্তু কিসে আছে, এই দুইটাও কিন্তু একই দশায় আছে। এই দুইটাও একই দশায় থাকার কারণে আমরা এই এতটুক থেকে এতটুক কি বলতে পারি, ল্যামডা বলতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তো এই তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য দিন শেষে একই তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটা কোনো ভিন্ন না। তুমি ভিন্ন 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 সমদশা সম্পন্ন বিন্দুর জোড়া নিলে যে তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হবে এমনটা না। তুমি কোন একটা তরঙ্গ নাও, কোন একটা তরঙ্গের মধ্যে একই দশা বিশিষ্ট দুইটা বিন্দু নাও, দেখবে যে তাদের মধ্যবর্তী দূরত্বটা একটা ধ্রুবক থাকবে, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর ভি কি জিনিস, ভি হচ্ছে তোমার
বেগ, বি হচ্ছে তোমার বেগ। এবার বেগ নিয়ে একটু ভুল ধারণা আছে, বেগ নিয়ে একটু ভুল ধারণা আছে। অনেকে মনে করে যে কোন একটা কোন একটা বিন্দু, হ্যাঁ, কোন একটা কণা, হ্যাঁ, যেটা ধরো তোমার এখানে মধ্যে উপরে নিচে করতে, সে এই তরঙ্গ দিয়ে এতটুকু আসতে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা বেগ পাবো। আসলে কিন্তু এরকম না আসলে, ঠিক আছে, এটা কিন্তু এরকম না। ফর এক্সাম্পল দেখো, তোমার এখানে এই যে কণাটা ছিল, ও ছিল এখানে, ঠিক না? এবার প্রথমে এখানে ইম্প্যাক্ট হবে, এখানে ধরো ঢিল মারা হয়েছে, ঢিল মারার কারণে, মানে ধরো পানির মধ্যে ঢিল মারা হয়েছে, ঢিল মারার কারণে কি হয়েছে, এখানে ইম্প্যাক্ট হয়েছে। ইম্প্যাক্ট হওয়ার কারণে এখান থেকে ওয়েভটা তৈরি হচ্ছে, এখান থেকে ওয়েভটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো যখন এখানে ইম্প্যাক্ট হয়েছে তখন সময় হচ্ছে 0। তো ওয়েভটা যখন তৈরি হচ্ছে, তো যখন ওয়েভটা এতটুকু তৈরি হয়েছে তখনই কিন্তু বাদ বাকি সবগুলো পয়েন্ট কোথায় আছে, এই স্ট্রেট লাইনে আছে। তো ধীরে 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 পয়েন্ট গুলো উপর নিচ উপর নিচ উপর নিচ উপর নিচ হচ্ছে। তাহলে দেখো, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু এখনো কোথায় আছে, স্ট্রেট লাইনের উপরে আছে। তো যখন এই পয়েন্টটার উপরেও কি আসবে, ইম্প্যাক্ট আসবে, যখন এই পয়েন্টের উপরেও ইম্প্যাক্ট আসবে তখন আমরা দেখবো যে সময় হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সময়, যেটা ধরো t1। আর এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কি, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে ধরো s। তখন আমরা করব কি, এই s কে এই t1 দিয়ে ভাগ দিয়ে দিব এবং আমরা কি পেয়ে যাব, এবং আমরা তরঙ্গের বেগটা পেয়ে যাব, তরঙ্গের বেগটা পেয়ে যাব, তরঙ্গের বেগটা পেয়ে যাব। আশা করি বুঝছো। এবারে যে তরঙ্গের বেগ আছে, আমরা এখানে যেহেতু আলো নিয়ে কাজ করতেছি তাই বলে আলোর বেগ ব্যবহার করব, অর্থাৎ সি। তাই বলে দেখা যাবে এই ফর্মুলার মধ্যে ভিটির পরিবর্তে সিটি লেখা আছে। এরপরে হচ্ছে এক্স। এক্স কি জিনিস? এক্স হচ্ছে উৎস হতে দূরত্ব, উৎস হতে কণার দূরত্ব, উৎস হতে কণা বা বিন্দু দূরত্ব, উৎস হতে কণার দূরত্ব, ঠিক আছে। তো যেমন ধরো এখানে এটা হচ্ছে যে উৎস, ক্লিয়ার। এবার এই উৎস থেকে এই যে কণার দূরত্ব আছে এটাই হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। ধরো এখানের মধ্যে উৎস হচ্ছে এটা, এটা হচ্ছে উৎস, তাহলে এখান থেকে ধরো আমি একটা কণা নিলাম, ধরো এটা, তাহলে এখান থেকে এই যে এতটুকু দূরত্ব আছে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এক্স। আশা করি বুঝছো। আসো, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন কি জিনিস? তরঙ্গের উপরিপাতন। তো ধরো তোমার এখানে একটা তরঙ্গ আছে, হ্যাঁ, এটা হচ্ছে ধরো একটা তরঙ্গ, এই তরঙ্গটা অগ্রসর হচ্ছে, উৎস থেকে অগ্রসর হচ্ছে, এরপর এখানে আসছে। তো দিকটা দিলাম, তরঙ্গের দিকটা দিলাম, তরঙ্গের অগ্রসরের দিকটা দিলাম। তো এখানের মধ্যে এই তরঙ্গটা, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে হয়তো উপরে নেওয়ার চেষ্টা এই বিন্দুটাকে উপরে নেওয়ার চেষ্টা করবে, কারণ তুমি একটু দেখো তরঙ্গটার অগ্রসর হওয়ার দিক হচ্ছে এটা। এখন ঠিক এইখানে তরঙ্গটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, তাই বলে এই তরঙ্গটা এই বিন্দুটাকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করবে। কিছুটা এটা হচ্ছে এটার মতো, দেখো। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে তরঙ্গটা বিন্দুকে কোথায় নিতে যাচ্ছে, নিচের দিকে নিতে যাচ্ছে, এই বিন্দুটা আগে এই সরলরেখায় ছিল, তো যখন তরঙ্গটা এখানে আসছে তখন তরঙ্গটা কি করছে, এই বিন্দুটাকে নিচে নামাই দিছে, ঠিক আছে। এই বিন্দুটা এখানে কোথায় ছিল, সরলরেখা ছিল, যখন তরঙ্গটা এখানে আসছে তখন কি করছে, তরঙ্গটা এই বিন্দুটাকে উপরের দিকে তুলে দিছে। বুঝছো বিষয়টা? তো দেখো, এই বিন্দুটা তার জায়গায় আছে, তরঙ্গটা আসলো, তরঙ্গটা আসে এই বিন্দুটাকে কি করতে চাইবে, উপরের দিকে নিতে চাইবে। তো বিন্দু দিয়ে আমরা মূলত বোঝাচ্ছি কণা, পার্টিকেল, কোন একটা পরমাণু বা কোন একটা অণু, ঠিক আছে। এই তরঙ্গটা আসে কি করতে চাইবে, এই অণুটাকে বা এই পরমাণুটাকে বা এই বিন্দুটাকে উপরের দিকে নিতে চাইবে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা ধরো, ঠিক একইভাবে ধরো আমরা আরেকটা তরঙ্গ দিলাম, হুম, ঠিক একইভাবে ধরো আমরা আরেকটা তরঙ্গ দিলাম,
এই তরঙ্গটার অগ্রসর হওয়ার দিকটা হচ্ছে ঠিক বিপরীত, আগেরটা ঠিক বিপরীত। আগেরটা যেদিকে অগ্রসর হতো এটা ঠিক বিপরীত দিকে অগ্রসর হবে, এটা তার ঠিক বিপরীত দিকে অগ্রসর হবে। এরপরে এখানে আসে কি করলো, এই বিন্দুটার উপর সরণ প্রয়োগ করলো। তাহলে আমার এখানে একটা তরঙ্গ আছে যেটা চাচ্ছে এই বিন্দুটি উপরের দিকে উঠুক, একটা সরণ দিবে এই তরঙ্গটা এই বিন্দুটাকে। আবার এখানে আরেকটা তরঙ্গ আছে সেটাও চাচ্ছে এই বিন্দুকে একটা সরণ দিতে, কিন্তু দোনোজনই চাচ্ছে কি উপরের দিকে সরণ দিতে। ঠিক আছে, দোনোজনই চাচ্ছে কি উপরের দিকে সরণ দিতে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে উপরিপাতন। তো উপরিপাতনের ফলাফলটা কি দেখো, ও যে সরণটা দিবে সেটা হচ্ছে ধরো y1, ও যে সরণটা দিবে সেটা হচ্ছে y2। এখানে এই বিন্দুটার উপর যেটা লব্ধি সরণ হবে সেটা হবে y1 প্লাস y2। আশা করি বুঝছো, সেটা হবে y1 প্লাস y2। এরপর তাহলে এটা হলো উপরিপাতন। এবার উপরিপাতনের ফলে কি হচ্ছে, কণা পরমাণু বা বিন্দু অনেক বেশি সরণ পাচ্ছে। দেখো ওর জন্য পাচ্ছে y1 সরণ, ওর জন্য পাচ্ছে y2 সরণ, দিন শেষে অনেক বড় একটা সরণ পাচ্ছে। এরপরে উপরিপাতনের কারণে কিন্তু স্থির হইতে পারে বিন্দুটা, বা বিন্দুটা কি হইতে পারে, কোন একদিক দিয়ে অল্প পরিমাণ সরণ পেতে পারে। তো ঘটনাটা কিছুটা এরকম যে একটা তরঙ্গ গিয়ে একটা বিন্দুর প্রতি অগ্রসর হলো, একটা তরঙ্গ একটা বিন্দুর দিকে অগ্রসর হলো। এখন সেই তরঙ্গটা যে দিক থেকে বিন্দুটাকে অ্যাপ্রোচ করছে, আরেকটা তরঙ্গ ঠিক তার বিপরীত দিক থেকে বিন্দুটাকে অ্যাপ্রোচ করছে। একটা তরঙ্গ যে দিক থেকে বিন্দুটাকে অ্যাপ্রোচ করছে, আরেকটা তরঙ্গ ঠিক তার বিপরীত দিকে বিন্দুটাকে অ্যাপ্রোচ করছে। তো ও চাচ্ছে y1 সরণ দিতে বিন্দুটাকে, এবং এই লাল তরঙ্গটা চাচ্ছে y2 সরণ দিতে বিন্দুটাকে। তাহলে দিন শেষে লব্ধি সরণ কি হবে, লব্ধি সরণ হবে y1 ডিফারেন্স y2। y1 ডিফারেন্স y2 মানে হচ্ছে y1 আর y2 এর মাঝে যেটা বড় সেটা থেকে যেটা ছোট এটাকে বিয়োগ করব। আশা করি বুঝা গেছে। তো আমরা উপরিপাতন পড়লাম, কি পড়লাম, উপরিপাতন। তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ব্যতিচার। ব্যতিচারও হচ্ছে দিন শেষে কি উপরিপাতন। ব্যতিচার, ব্যতিচার কি নিয়ে কথা বলে, ব্যতিচার দিন শেষে আলোর উপরিপাতন নিয়ে কথা বলে। ব্যতিচার দিন শেষে আলোর উপরিপাতন নিয়ে কথা বলে। তাহলে আসো আমরা ব্যতিচার বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা এখানের মধ্যে কয়টা তরঙ্গ নিব, আমরা এখানের মধ্যে দুইটা তরঙ্গ নিব, এবং সেই দুইটা তরঙ্গের লব্ধি তরঙ্গটা আমরা এখানের মধ্যে আঁকবো। ঠিক আছে, সেই দুইটা তরঙ্গের লব্ধি তরঙ্গটা আমরা এখানে আঁকবো। তাহলে আমরা তরঙ্গ আঁকি, না তরঙ্গ আঁকলাম। আচ্ছা তরঙ্গটা তো সুন্দর হচ্ছে না, একটা নতুন থেকে তরঙ্গ আঁকি। ঠিক আছে, দেখো এটা একটা তরঙ্গ আঁকলাম, এটা একটা তরঙ্গ আঁকলাম। ঠিক আছে, তো এটার যে বিস্তার সেটা হচ্ছে ধরো a1, এটার যে বিস্তার সেটা হচ্ছে ধরো a1। তো এরপরে আরেকটা তরঙ্গ আঁকবো, এরপরে কি আরেকটা তরঙ্গ আঁকবো। আরেকটা তরঙ্গ আঁকলাম, এই যে আরেকটা তরঙ্গ আঁকলাম, এটার বিস্তার কত, এটার বিস্তার হচ্ছে ধরো a2, এটার বিস্তার কত, এটার বিস্তার হচ্ছে ধরো a2।
প্রথমটার বিস্তার a1, পরেরটার বিস্তার হচ্ছে a2। এরপর আসবে লব্ধি তরঙ্গ। এই দুইটার উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গটা তৈরি হবে। এই দুইটার উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গটা তৈরি হবে। তো লব্ধি তরঙ্গটা কিরকম হবে? লব্ধি তরঙ্গটা এরকম হবে। এই যে লব্ধি তরঙ্গটা আছে, এই যে লব্ধি তরঙ্গটা আছে, এই লব্ধি তরঙ্গের যেটা তোমার এই যে লব্ধি তরঙ্গ আছে, এই লব্ধি তরঙ্গের কি থাকবে? এই লব্ধি তরঙ্গের একটা লব্ধি বিস্তার থাকবে। এই লব্ধি বিস্তারটা কি? লব্ধি বিস্তারটা হচ্ছে a1 প্লাস a2। এই লব্ধি বিস্তারটা কি? a1 প্লাস a2। তো দেখো, তোমার এখানের মধ্যে এই যে সরণ বেড়ে যাচ্ছিল, লব্ধি সরণ কি হচ্ছিল? বেশি হচ্ছিল। আমি কি বলছিলাম? আমি বলছিলাম বিস্তার হচ্ছে কি? সর্বোচ্চ সরণ। বিস্তার হচ্ছে কি? সর্বোচ্চ সরণ। তাহলে বিস্তারও কি সরণ না দিন শেষে? তাহলে সরণ বাড়ে কখন? যখন দোনোটা যখন দোনোটা যখন দোনোটা যখন দোনোটা কি বলে, যখন দোনোটা তরঙ্গ একই দিকে কাজ করতে চায় একই বিন্দুর উপর, তখন গিয়ে সরণটা বেশি বেড়ে যায়। তো সরণ বেড়ে যাওয়া মানে দিন শেষে তোমার কি বেড়ে যাওয়া? বিস্তার বেড়ে যাওয়া। এখন তুমি একটু ভালো করে দেখো, এইখানে এইখানে ঠিক এইখানে দুইটা তরঙ্গের কিন্তু দশা একই। কেন দশা একই? পরের পদক্ষেপটা কি তাদের? উপরের দিকে। যখন পরের পদক্ষেপ একই হবে, তখন কি আমরা বুঝবো দশাও কি একই। এখানের মধ্যে এই দোনোটার কি দশা একই, দশা একই। তো দশা একই হলে আমার সরণ বৃদ্ধি পায়, লব্ধি সরণ বেশি হয়, লব্ধি বিস্তারও কি হয়? বেশি হয়। এখানের মধ্যে আমার এই যে তরঙ্গটা আছে, এই তরঙ্গটা আর এই তরঙ্গটা, এই দোনোটা কিন্তু একদম একদম কিসে আছে? এই দোনোটা কিন্তু একদম সমদশায় আছে। একদম কিসে আছে? সমদশায় আছে। সময় দশায় থাকার কারণে আমার এখানের মধ্যে যে লব্ধিটা আছে, লব্ধিটার বিস্তার বেশি হবে। তো বিষয়টা একটু আরেকটু ঠিক করে দিই আমি। ধরো এখানে দিলাম। হুম। এখন এটা দেখলে বুঝবা যে দোনোটা কিন্তু কি আছে? সমদশায় আছে। সমদশায় থাকার কারণে তাদের লব্ধিটার বিস্তার কি হবে? বেশি হবে। তো এই যে এই ঘটনাটা লিখলাম, এই ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে উপরিপাতন। আর এই উপরিপাতনটা হচ্ছে ব্যতিচার। আর এখানের মধ্যে যেহেতু আমার লব্ধি বিস্তারটা বাড়তেছে, মানে লব্ধি বিস্তারটা যেহেতু বেশি বা সরণ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাই বলে আমরা বলতে পারি এটা হচ্ছে গঠনমূলক। এটা কি? এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার। এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। ঠিক আছে? এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এরপর আসো এরপর আসো আমরা আরেকটা দেখি। ঘটনা। এখানের মধ্যে তোমার তরঙ্গ একই, আগের তরঙ্গগুলাই ব্যবহার করতেছি আমরা এই ক্ষেত্রেও। আগের তরঙ্গগুলাই ব্যবহার করতেছি, জাস্ট দশাটা বিপরীত করে দিব। জাস্ট দশাটা কি করে দিব? বিপরীত করে দিব। ঠিক আছে? তো লব্ধি কেমন হবে এটা পরে দেখব। লব্ধি কেমন হবে এটা পরে দেখব। লব্ধি কেমন হবে এটা পরে দেখব। এটা পরের বিষয়, পরে দেখব। তো দেখো, তোমার এখানে যে উপরিপাতন হচ্ছিল, এখানে ঠিক এই বিন্দুতে এসে তোমার নীল রঙের যে তরঙ্গটা আছে তার পরের পদক্ষেপ উপরের দিকে, আর লাল রঙের তরঙ্গটার পরের পদক্ষেপ নিচের দিকে। তার মানে নীল আর লাল রঙের তরঙ্গ দুইটা বিপরীত দশায় আছে বা ভিন্ন দশায় আছে। তো ভিন্ন দশায় থাকার কারণে তোমার এখানে লব্ধি সরণটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তখন লব্ধি সরণটা কম হবে। লব্ধি সরণ কি হবে? কম হবে। লব্ধি সরণ কম হবে। কখন কম হবে? যখন একই বিন্দুর উপর দুইটা তরঙ্গ কাজ করবে আর দুইটা তরঙ্গ বিপরীত দশায় কাজ করবে। ওকে, তো তুমি একটু চিন্তা করো। দেখো, এই তরঙ্গটা যখন উপরে উঠে, এই তরঙ্গটা তখন নিচে নামে। যখন এই তরঙ্গটা নিচে নামে, তখন এই তরঙ্গ উপরে উঠে। তার মানে এই দুইটা তরঙ্গ বিপরীত দশায় আছে।
প্রতি বিন্দুতে এই দুইটা তরঙ্গ বিপরীত দশায় আছে। এবার এই দুইটা তরঙ্গ যেটা লব্ধি হবে, এই দুইটা তরঙ্গের যেটা লব্ধি হবে সেটা দ্বিতীয়টার মতো দেখতে হইতে পারে, প্রথমটার মতো দেখতে হইতে পারে। প্রথমটা হবে বলি নাই, দ্বিতীয়টা হবে বলি নাই, বলতেছি দেখতে হইতে পারে এদের মতো। ঠিক আছে, তো ধরলাম a2 গ্রেটার দেন a1, a2 গ্রেটার দেন a1, তাই বলে আমার যেটা লব্ধি তরঙ্গ আছে, লব্ধি তরঙ্গটা কিছুটা দেখতে এই কিছুটা দেখতে দ্বিতীয় তরঙ্গের মতো হবে, কিন্তু আগের তুলনায় কি হবে, আগের তুলনায় একটু খাটো হবে, আগের তুলনায় কি হবে, খাটো হবে, বিস্তারটা কম হবে, বিস্তারটা কম হবে, বিস্তারটা কি হবে, কম হবে, বিস্তার কম হবে, বিস্তার কম হবে, বিস্তার কম হবে। আশা করি বুঝতেছো, বিস্তার কম হবে, বিস্তার কম হবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে এখানে কে বড়, এ আর এ2 মধ্যে কে বড়, এ1 আর এ2 মধ্যে বড় হচ্ছে এ2। তো এ2 যেহেতু বড়, তাই বলে এখানের মধ্যে আমার যে বিস্তারটা আসবে, বিস্তারটা যে লব্ধি বিস্তারটা আসবে, লব্ধি বিস্তারটা কত হবে, লব্ধি বিস্তারটা হবে, লব্ধি বিস্তারটা হবে a2 মাইনাস a1, লব্ধি বিস্তারটা হবে a2 মাইনাস a1। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার এবার সেম ঘটনায় আঁকবো, কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে আমি a1 কে বড় দিব, সেম ঘটনায় আঁকবো, জাস্ট এক্ষেত্রে a1 টাকে আমি বড় দিব, a1 গ্রেটার দেন a2, 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 a1 গ্রেটার দেন a2। তো a1 যদি a2 থেকে গ্রেটার হয়, তাহলে আমার যেটা লব্ধি তরঙ্গ আছে, লব্ধি তরঙ্গটা দেখতে হবে হচ্ছে প্রথম তরঙ্গের মতো, কিন্তু অবশ্যই খাটো হবে, কিন্তু অবশ্যই কি হবে, খাটো হবে, কিন্তু অবশ্যই খাটো হবে। খাটো খাটো কেন হবে, খাটো হওয়ার কারণ হচ্ছে তার যে বিস্তার, তার যে বিস্তার, বিস্তারটা তো কমে যাবে, লব্ধি বিস্তার কমে যাবে না, যেহেতু একটা, যেহেতু বিপরীত দিকে যেহেতু বিপরীত দশায় দুইটা তরঙ্গ আছে, তাই বলে আমার এখানের মধ্যে যে লব্ধি বিস্তারটা আছে এটা কমে যাবে। তো লব্ধি বিস্তারটা কি হবে, a1 মাইনাস a2, a1 মাইনাস a2। ঠিক আছে, এবার a1 আর a2 যদি সমান হয় তাহলে কি হবে বলো, a1 a2 যদি সমান হয়, 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 তাহলে তোমার এখানের মধ্যে কোন তরঙ্গ, লব্ধি তরঙ্গ আসবে না, লব্ধি তরঙ্গটা একটা সরল রেখা হবে, লব্ধি তরঙ্গটা একটা সরল রেখা হবে। তাহলে আমাদের এখানের মধ্যে আমরা কয় প্রকারের ব্যতিচার দেখছি, আমরা 4 প্রকারের ব্যতিচার দেখছি। তার মধ্যে প্রথমটাকে বলা হয় গঠনমূলক, আর বাদ বাকি তিনটাকে বলা হয় ধ্বংসাত্মক। প্রথমটায় কি বলা হয়, গঠনমূলক, আর বাদ বাকিগুলো কি বলা হয়, ধ্বংসাত্মক। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তাহলে প্রথমটাকে বলা হয় গঠনমূলক, আর বাদ বাকি সবগুলোকে বলা হয় ধ্বংসাত্মক। তাহলে আমরা লিখে ফেলি ধ্বংসাত্মক ব্যতিচার। এখান থেকে এতটুকু, এই তিনটা কিসের উদাহরণ, এই তিনটা উদাহরণ হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের, ধ্বংসাত্মক ব্যতিচারের উদাহরণ। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। ওকে, এখন আমরা সরাসরি চলে যাব ইয়াং এর দ্বিচির পরীক্ষা, ইয়াং এর দ্বিচির পরীক্ষা। ইয়াং এর দ্বিচির পরীক্ষা। তো ইয়াং এর দ্বিচির পরীক্ষায় আমরা ইয়াং এর দ্বিচির পরীক্ষায় ইয়াং এর দ্বিচির পরীক্ষায় আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করব। নাম্বার 1 চ্যালেঞ্জ কি দেখো, ইয়াং এর দ্বিচির পরীক্ষায় আসলে হবেটা কি,
ব্যতিচার হবে। কি হবে? ব্যতিচার। ব্যতিচার। ব্যতিচার হবে, ধ্বংসাত্মক ব্যতিচারও হবে, আবার ধ্বংসাত্মক ব্যতিচারও হবে, আবার গঠনমূলক ব্যতিচারও হবে। কথা হচ্ছে কি ব্যতিচার হবে। এবার এখানের মধ্যে যে চ্যালেঞ্জটা ফেস করবো সেটা হচ্ছে ব্যতিচার ইনশিওর করতে গিয়ে চ্যালেঞ্জ ফেস করবো। কারণ ব্যতিচারের কিছু শর্ত আছে। ব্যতিচারে কি আছে? কিছু শর্ত আছে। যে দুইটা তরঙ্গ উপরিপাতনের ফলে ব্যতিচার দেখাবে তাদের তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে। ঠিক আছে? তার তরঙ্গ দৈর্ঘ্য কি হইতে হবে? একই হইতে হবে। তাদের তরঙ্গ দৈর্ঘ্য একই হইতে হবে এবং তাদের বিস্তারও একই হইতে হবে। তাদের বিস্তারও কি হইতে হবে? একই হইতে হবে। মানে এই পরীক্ষার জন্য তাদের বিস্তারও একই হইতে হবে। মানে এখানে তো অবশ্যই আমরা দেখছি যে দুইটা ভিন্ন বিস্তার বিশিষ্ট কি তরঙ্গ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও ব্যতিচার, এই ক্ষেত্রে যেটা হয়েছে ওটা ব্যতিচার। কিন্তু আমরা এই পরীক্ষার জন্য কি নিব? এই পরীক্ষার জন্য আমার কাছে এই দুইটা বিষয় ইনশিওর করতে হবে। এই দুইটা বিষয় ইনশিওর না করলে এই পরীক্ষাটা সফল হবে না। তো দুইটা ভিন্ন আলোর উৎস কখনো একই তরঙ্গ দৈর্ঘ্য এবং একই বিস্তার দিবে না। তাহলে 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 এখানে কি করা হবে? তাহলে এখানে একটা আলোর উৎসকে দুইটা আলোর উৎসতে পরিণত করা হবে। কিভাবে পরিণত করা হবে দেখো, তোমার এখানের মধ্যে ছিদ্র করা হবে, রন্ধ্র করা হবে, চির করা হবে, চির। এখানে একটা চির দেওয়া হলো, এখানে একটা চির দেওয়া হলো। এখানের মধ্যে কি করা হলো? একটা আলোর উৎস রাখা হলো। আলোর উৎসটা যে কোনো কিছু হইতে পারে। আলোর উৎসটা ধরো তোমার একটা মোমবাতি হইতে পারে। হ্যাঁ, আলোর উৎসটা তোমার কি হইতে পারে? একটা মোমবাতিও হতে পারে। আলোর উৎসটা তোমার একটা মোমবাতিও হতে পারে। আলোর উৎসটা তোমার একটা মোমবাতিও হতে পারে। তো দেখো, এই যে মোমবাতি আছে এটা কি আলোর উৎস না? তো এর চারপাশে কি থাকবে? তরঙ্গ মুখ থাকবে। চারপাশে কি থাকবে? তরঙ্গ মুখ থাকবে। ঠিক না? এর চারপাশে কি থাকবে? তরঙ্গ মুখ থাকবে। তরঙ্গ মুখ থাকবে। তরঙ্গ মুখ থাকবে। আমি একটু তরঙ্গ মুখগুলো আঁকি। যেমন ধরো এই একটা তরঙ্গ মুখ, 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 সবগুলো কি থাকবে? তরঙ্গ মুখ থাকবে। এখন তরঙ্গ মুখের উপরে প্রতিটা বিন্দু কি করবে? আলোর উৎস, তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। ঠিক না? তো দেখো, তো এই যে বিন্দু যেগুলো আমি এখন দিলাম, এই বিন্দুগুলো উৎস হিসেবে কাজ করে কোনো লাভ নাই, কারণ তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এই যে দুইটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এই যে হোয়াইট কালার, না হোয়াইট না, ইয়েলো কালার, গ্রিন কালার দেখা যাচ্ছে, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে দুইটা বিন্দু আছে, এই যে দুইটা বিন্দু আছে তরঙ্গের উপরে, এই দুইটা বিন্দু উৎস হিসেবে কাজ করতে পারবে সফলভাবে, কারণ তারা বাধাপ্রাপ্ত হচ্ছে না সামনের দিকে। তাহলে তারা উৎস হিসেবে কাজ করবে এবং তারা তরঙ্গ মুখ তৈরি করবে, তারা তরঙ্গ মুখ তৈরি করবে, তারা তরঙ্গ মুখ তৈরি করবে, তারা তরঙ্গ মুখ তৈরি করবে। এই তরঙ্গ মুখ দিন শেষে কি? তরঙ্গই তো। তরঙ্গ মিলেই তো তরঙ্গ মুখ হয়। উৎসের চারপাশে যে তরঙ্গগুলো তৈরি হচ্ছে সেই তরঙ্গগুলোকে একসাথে দেখতে বৃত্তাকার তরঙ্গ মনে হয়। বৃত্তাকার, এই বৃত্তাকার তরঙ্গ, এই বৃত্তাকার তরঙ্গগুলোকে কি বলা হয়? এক একটা তরঙ্গ মুখ বলা হয়। তো তোমার এখানে তরঙ্গ মুখ তৈরি হলো, সহজ ভাষা হচ্ছে তোমার এখানে তরঙ্গ তৈরি হচ্ছে। এই যে তরঙ্গ তৈরি হচ্ছে, এখানে ধীরে ধীরে কি হবে? উপরিপাতন হবে। ঠিক আছে? এই উপরিপাতনের ফলে তোমার দিন শেষে, এখানের মধ্যে কি তৈরি হবে? তোমার দিন শেষে এখানের মধ্যে হুম, তো দেখো, তোমার এখানের মধ্যে উপরিপাতন হবে। কি হবে? উপরিপাতন হবে। উপরিপাতন হওয়ার কারণে তোমার এখানে ধ্বংসাত্মক ব্যতিচারও হইতে পারে, আবার ধ্বংসাত্মক ব্যতিচারও হতে পারে, আবার কি হতে পারে? আবার গঠনমূলক ব্যতিচারও হতে পারে। ধ্বংসাত্মক ব্যতিচারও হতে পারে, গঠনমূলক ব্যতিচারও হতে পারে। তো আমরা বিষয়গুলো একটু ভালো করে বুঝি। এগুলো মুছে দিই, এটার আসলে দরকার নেই। তো ধরো, তোমার এখান থেকে একটা তরঙ্গ গেল কোথায়? তোমার এখান থেকে একটা তরঙ্গ গেল ধরো এই বিন্দুতে, এরপর এখান থেকে একটা তরঙ্গ গেল এই বিন্দুতে। ঠিক আছে? হ্যাঁ, তো যখন তারা যাচ্ছে, হ্যাঁ, তো যখন তারা যাচ্ছে, দুইটা তরঙ্গ, দুইটা আলোর তরঙ্গ এরকম করে যাচ্ছে, এই দুইটা এখানে মিলে কি করতে পারে? ধ্বংসাত্মক ব্যতিচারও করতে পারে, আবার
গঠনমূলক ব্যতিচারও করতে পারে। ধ্বংসাত্মক ব্যতিচারও করতে পারে, গঠনমূলক ব্যতিচারও করতে পারে। ধ্বংসাত্মক ব্যতিচারও করতে পারে, গঠনমূলক ব্যতিচারও করতে পারে। ঠিক আছে? গঠনমূলক ব্যতিচার করলে এখানে কি হবে? গঠনমূলক ব্যতিচার করলে এখানে একটা উজ্জ্বল ডোরা তৈরি হবে, একটা উজ্জ্বল ডোরা তৈরি হবে। আর যদি গঠনমূলক ব্যতিচার করলে উজ্জ্বল ডোরা তৈরি হবে, আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার করে তাহলে এখানে একটা অন্ধকার ডোরা তৈরি হবে। অন্ধকার ডোরা তৈরি হবে, অন্ধকার ডোরা তৈরি হবে। আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গঠনমূলক এর শর্ত, এরপর ধ্বংসাত্মকের শর্ত। এখানে গঠনমূলক ব্যতিচারও হতে পারে, ধ্বংসাত্মক ব্যতিচারও হতে পারে। তো গঠনমূলক আর ধ্বংসাত্মকের শর্ত পড়বো, ঠিক আছে? ওকে, তখন আমরা পড়তেছি গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল ডোরার শর্ত, আবার ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার ডোরার শর্ত। আসো আমরা পড়ি। গঠনমূলক ব্যতিচারের শর্ত, অথবা যেটাকে আমরা বলতে পারি উজ্জ্বল ডোরার শর্ত, যেটাকে আমরা বলতে পারি উজ্জ্বল ডোরা তৈরির শর্ত, উজ্জ্বল ডোরার তৈরির শর্ত, উজ্জ্বল ডোরার শর্ত। ঠিক আছে? তো দুইটাই বলতে পারে, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের শর্ত আর একটা হচ্ছে উজ্জ্বল ডোরার শর্ত। আচ্ছা, গঠনমূলক ব্যতিচার কখন হয়? যখন সমদশা সম্পন্ন দুইটা গঠনমূলক ব্যতিচার তখনই হবে যখন সমদশা সম্পন্ন দুইটা তরঙ্গের উপরিপাতন হবে। তো সমদশা সম্পন্ন মানে কি? সমদশা সম্পন্ন মানে হচ্ছে দশা পার্থক্য কি? দশা পার্থক্য শূন্য। দশা পার্থক্য কি? দশা পার্থক্য শূন্য। দশা পার্থক্য শূন্য। তাহলে গঠনমূলকের জন্য যেটা প্রথম শর্ত সেটা হচ্ছে দশা পার্থক্য কি হইতে হবে? শূন্য হতে হবে। এখন দশা পার্থক্য কি শূন্য ছাড়া আর কিছু হতে পারে? তাহলে আসো, ধরো তোমার এখানের মধ্যে প্রথম একটা তরঙ্গ আছে, যেটাকে আমরা এভাবে লিখতেছি যে y1 সমান সমান a1 sin 2 pi by lambda vt minus x1। ঠিক আছে? আরেকটা তরঙ্গ নিলাম যেটা হচ্ছে y2 a2 sin 2 pi by lambda vt minus x2। ঠিক আছে? তো তোমার এখানে কয়টা তরঙ্গ? দুইটা তরঙ্গ। কয়টা তরঙ্গ? দুইটা তরঙ্গ। ধরলাম যে এই দুইটা তরঙ্গের কি হলো? এই দুইটা তরঙ্গের উপরিপাতন হলো এবং এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে তোমার ব্যতিচার হলো। দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে কি হলো? ব্যতিচার হলো। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে সমীকরণটা আছে তরঙ্গের, এই সমীকরণের মধ্যে সাইনের পরে যা আছে তাই কি? দশা। 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 তাহলে এটাও দশা, এটাও দশা। এবার আমরা এখানের মধ্যে এক্স রাখলাম, সমস্যা নাই। তো আমরা এখানের মধ্যে যদি এই দুইটা তরঙ্গের মধ্যবর্তী দশা পার্থক্যটা বের করতে চাই, তাহলে এখানে দশা পার্থক্য কত আসবে? এখানে দশা পার্থক্য শূন্য আসবে। এখানে দশা পার্থক্য কত আসবে? এখানে দশা পার্থক্য শূন্য আসবে। আচ্ছা, একটা জিনিস দেখো, ধরো আরেকটা তরঙ্গ নিলাম, y3 তরঙ্গ নিলাম। এই যে তরঙ্গটা আছে এখানে হচ্ছে a3 sin 2 pi by lambda vt minus x। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরো তোমার কি 2 pi প্লাস এটা। ঠিক আছে? তাহলে এটা দিলাম। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম যে আমি যদি y3 আর y2 এর উপরিপাতন ঘটাই, তাহলে এখানে ধ্বংসাত্মক ব্যতিচার হবে নাকি গঠনমূলক ব্যতিচার হবে?
তুমি বলবা যে ভাই আমি যদি দশা পার্থক্য বের করি, অর্থাৎ আমি যদি এটা থেকে এটা বাদ দিই, মানে হচ্ছে এই রেড কালার বক্স থেকে যদি আমি এই রেড কালার বক্সটা বাদ দিই, তাহলে আমার এখানে আসবে টোয়াইস পাই। কি আসবে? টোয়াইস পাই। কি আসবে? টোয়াইস পাই। আর যদি এখানে টোয়াইস পাই আসে, তাহলে তো দশা পার্থক্য শূন্য হলো না। দশা পার্থক্য যদি শূন্য না হয়, দশা পার্থক্য যদি শূন্য না হয়, তাহলে তো গঠনমূলক ব্যতিচার হবে না। তার মানে এখানে গঠনমূলক ব্যতিচার হচ্ছে না। তো এই ধারণা যাদের আছে তারা ভুল। এখানে গঠনমূলক ব্যতিচার হবে, ইভেন দো দশা পার্থক্য শূন্য না। দশা পার্থক্য শূন্য না হয়ে যদি 2π হয়, তাও কিন্তু তাও কিন্তু তাও কিন্তু তাও কিন্তু গঠনমূলক ব্যতিচার হয়। গঠনমূলক ব্যতিচার হয়। কেন বলি? কারণ দেখো, এই যে আমি এখানে 2π লিখলাম, আমি যদি একটু ট্রিগোনোমেট্রি ইউজ করি, আমরা পরের লাইনে আবার কি লিখতে পারি? আমরা পরের লাইনে আবার লিখতে পারি হচ্ছে 2π/λ vt মাইনাস x। ঠিক আছে? এবার আমরা যদি y3 এর দশা থেকে y2 এর দশাটা বাদ দিই, এবার যদি আমরা y3 এর দশা থেকে y2 এর দশাটা বাদ দিই, তাহলে কিন্তু জিরোই চলে আসতেছে আবার। তার মানে দশা পার্থক্য 2π হলে সমস্যা নাই। দশা পার্থক্য 2π হওয়া, দশা পার্থক্য 0 হওয়া একই কথা। ঠিক আছে? তো তোমার যদি ট্রিগোনোমেট্রি ভালো থাকে, তাহলে তুমি এই লজিক খাটাই বুঝতে পারবা যে দশা পার্থক্য 2π হতে পারে, 4π হতে পারে, 6π ও হতে পারে। দশা পার্থক্য 2π হতে পারে, 4π হতে পারে, 0π হতে পারে, এরপরে কি হতে পারে? 6π ও হতে পারে, 6π ও হতে পারে, 6π ও হতে পারে, 6π ও হতে পারে। তাহলে দেখো 2, 4, 6 ট্রেন্ডটা কিসের মতো? ট্রেন্ডটা দেখে বোঝা যাচ্ছে না দ্যাট আমার এখানে দশা পার্থক্য হবে পায়ের জোড় গুণিতক। দশা পার্থক্য হবে পায়ের জোড় গুণিতক। তাহলে এটা হলো গঠনমূলক ব্যতিচারের শর্ত বা উজ্জ্বল ডোরার শর্ত। উজ্জ্বল ডোরার শর্ত কি? উজ্জ্বল ডোরার শর্ত হচ্ছে তোমার এখানে এই যে কি বললো এটাকে, দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য শূন্য হবে। দশা পার্থক্য কি হবে? দশা পার্থক্য শূন্য হবে। ওকে, এবার এই যে শর্তটা আছে, শর্তটা আমরা দশা পার্থক্যের পাশাপাশি শর্তটা আমরা পথ পার্থক্য দিয়ে লিখতে চাচ্ছি। শর্তটা আমরা কি দিয়ে লিখতে চাচ্ছি? পথ পার্থক্য দিয়ে লিখতে চাচ্ছি। তো দশা পার্থক্য আর পথ পার্থক্যকে আমরা একটু একসাথে পড়বো। তো ধরো তোমার এখানের মধ্যে একটা তরঙ্গ আছে, যেটা হচ্ছে y1 a1 sin 2π/λ vt মাইনাস x। এটা হচ্ছে একটা তরঙ্গ। এরপর এটা হচ্ছে ধরো আরেকটা তরঙ্গ। এটা হচ্ছে ধরো তোমার আরেকটা তরঙ্গ। দুইটা তরঙ্গ নিলাম, একটা হচ্ছে এখানে x1 দিলাম, একটাতে দিলাম ধরো x2। এবার আমাকে বলো তো প্রথম তরঙ্গের দশা কি? প্রথম তরঙ্গের দশা হচ্ছে এটা। এবার আমি জিজ্ঞেস করলাম পরের তরঙ্গের দশা কি? তুমি বলো পরের তরঙ্গের দশা হচ্ছে এটা। তাই আমি বললাম এটা হলো প্রথম তরঙ্গের দশা, এটা হলো পরের তরঙ্গের দশা। তাহলে দশা পার্থক্য কত? তুমি বলবা যে দশা পার্থক্য হচ্ছে দ্বিতীয় তরঙ্গের দশা মাইনাস প্রথম তরঙ্গের দশা। যদি এমনটা আমরা করি, তাহলে দেখো আমাদের এখানে 2π/λ আসবে কমনে। 2π/λ কিসে আসবে? কমন আসবে। এরপরে তোমার এখানে vt মাইনাস এক্স মাইনাস vt প্লাস এক্স। তাহলে তোমার এখানে কি আসতেছে? তোমার এখানে আসতেছে vt মাইনাস x2 মাইনাস vt প্লাস x2, সরি প্লাস x1। তো সহজ ভাষায় তোমার এখানে আসতেছে 2π/λ x1 মাইনাস x2। তাহলে এখানে যে x1 মাইনাস x2 আছে, এটাই হচ্ছে আমাদের পথ পার্থক্য। এটাই হচ্ছে আমাদের কি? পথ পার্থক্য। এটাই হচ্ছে আমাদের পথ পার্থক্য। দেখো আমরা x দিয়ে কাকে চিনি? আমরা x দিয়ে কাকে চিনি? দেখো এই যে তোমার উৎস আছে, উৎস থেকে কোন একটা বিন্দুর যে দূরত্ব আছে সেটাই হচ্ছে x, ঠিক না? তাহলে দেখো এই যে উৎস আছে, উৎস থেকে কোন একটা বিন্দুর যে দূরত্বটা সেটাই কি? x। বুঝছো? এই যে উৎস আছে, এই উৎস থেকে
এই বিন্দুর দূরত্বটাই কি এক্স। এখন তোমার এখানে আসলে x1 বড় না x2 বড় এটা আসলে আমরা জানি না, তো যেটা বড় সেটা থেকে আসলে ছোটটা বিয়োগ করতে হয়, এভাবে আমরা পথ পার্থক্যটা পাই। ঠিক আছে, এভাবে আমরা পথ পার্থক্যটা পাই। তো এই ক্ষেত্রে ধরো আমরা ধরলাম যে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2। এই ক্ষেত্রে পথ পার্থক্যটা আমরা ক্লিয়ারলি বলে দিতে পারবো, এই ক্ষেত্রে পথ পার্থক্যটা হবে আমার এখানের মধ্যে বড়টা মাইনাস ছোটটা। ঠিক আছে, এখন এখানের মধ্যে এই দুইটা সমীকরণের মধ্যে কোনটা উপরের এই তরঙ্গকে প্রকাশ করতেছে, কোনটা নিচের তরঙ্গকে প্রকাশ করতেছে, এটাকে আমি বলতে পারি? এটা আমি বলতে পারি না, ঠিক না? তো যদি জানতাম যে কোনটাকে প্রকাশ করতেছে, তাহলে আমরা x2 আর x1 এর মধ্যে যেটা বড় ওটা থেকে ছোটটা বিয়োগ করে দিতাম। আশা করি বুঝছো। তো সহজ কথা হচ্ছে, এত মাথা ঘামানোর দরকার নেই। সহজ কথা হচ্ছে এতটুকু মাথায় রাখো যে পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক হচ্ছে দশা পার্থক্য সমান সমান 2π/λ পথ পার্থক্য। তো এটা হচ্ছে পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক, পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক। ওকে, এখন এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের আমাদের গঠনমূলক ব্যতিচারে, কিসে? গঠনমূলক ব্যতিচারে, গঠনমূলক ব্যতিচারে, গঠনমূলক ব্যতিচারে, গঠনমূলক ব্যতিচার বা তোমার উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে বা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে তোমার এই যে দশা পার্থক্য হয়, দশা পার্থক্যটা হয় হচ্ছে তোমার পায়ের জোড় গুণিতক। এবার তুমি যদি এখানের মধ্যে দশা পার্থক্যকে পায়ের জোড় গুণিতক বসাও, তাহলে তুমি পেয়ে যাবা যে গঠনমূলক ব্যতিচারে পথ পার্থক্য কেমন হতে হয়। তাহলে আসো, তাহলে আমরা এখানের মধ্যে বসাই। এখানের মধ্যে আমরা এই দশা পার্থক্যের পরিবর্তে বসাবো, দশা পার্থক্যের পরিবর্তে বসাবো 2n পাই, আর আমার এখানে থাকবে 2π/λ, এখানে থাকবে ডেল এস। তাহলে আমার এখানে সরি ডেল এক্স, ডেল এক্স, ডেল এক্স পথ পার্থক্য ডেল এক্স, ডেল এক্স, ডেল এক্স। তাহলে ডেল এক্স সমান সমান কি? 2n পাই, 2n, আচ্ছা দুই দিক থেকে তুমি পাইকে কাটাকাটি করে দাও না, দুই দিক থেকে পাই চলে যাক, তাহলে তোমার এখানে কি থাকবে? 2n, আচ্ছা দুই দিক থেকে তুমি n কেও কাটাকাটি করে দাও, দুই দিক থেকে তুমি n কেও সরি 2 কেও কাটাকাটি করে দাও, এরপরে পাই কেও কাটাকাটি করে দাও, তাহলে তোমার এখানে কি থাকবে? n ল্যামডা থাকবে। কি থাকবে? n ল্যামডা থাকবে। তো n ল্যামডাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো 2n λ/2। তাহলে গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে তোমার দশা পার্থক্যের শর্ত হচ্ছে, দশা পার্থক্যটা তোমার দশা পার্থক্যটা তোমার পায়ের জোড় গুণিতক হতে হবে, এবং পথ পার্থক্যটার মানে উজ্জ্বল ডোরা বা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তোমার দশা পার্থক্য দিয়ে একটা শর্ত আছে আর পথ পার্থক্য দিয়ে একটা শর্ত আছে। দশা পার্থক্য দিয়ে শর্তটা হচ্ছে যে দশা পার্থক্য যদি পায়ের জোড় গুণিতক হয় তাহলে উজ্জ্বল ডোরা তৈরি হবে বা গঠনমূলক ব্যতিচার হবে। এরপরে পথ পার্থক্য যদি π/2 এর সরি যদি λ/2 এর যদি λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে উজ্জ্বল ডোরা তৈরি হবে বা গঠনমূলক ব্যতিচার হবে। তাহলে আমরা শর্ত পড়ে ফেলছি যে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি বা উজ্জ্বল ডোরা তৈরি হওয়ার শর্ত কি। এখন আমরা পড়বো ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত কি। ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত কি? ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত কি? তো এটার জন্য আমরা একটা তরঙ্গ উধার নিয়ে আসি, কোথাও থেকে একটা তরঙ্গ উধার নিয়ে আসি। যেমন ধরো এই তরঙ্গটা আমি উধার নিলাম, ধরো আচ্ছা এর আগে কোথাও কি তরঙ্গ আঁকি নাই? হ্যাঁ, আচ্ছা বাদ দাও, এখান থেকে উধার নিই। ধরো এখান থেকে প্রথম তরঙ্গটা উধার নিয়ে নিলাম।
না, প্রথম তরঙ্গটা নিলাম। প্রথম তরঙ্গ নিলাম। ঠিক আছে, তো দেখো আমি এখানের মধ্যে, আচ্ছা তুমি একটা জিনিস মাথায় রাখো, তোমার ধ্বংসাত্মক ব্যতিচার কখন হয়? যখন তোমার দুইটা তরঙ্গ বিপরীত দশায় থাকে। এবার দুইটা তরঙ্গ বিপরীত দশায় থাকে, যেমন ধরো তোমার এখানের মধ্যে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে যে দুইটা তরঙ্গ কাজ করতেছে, নীল রঙের তরঙ্গ এবং লাল রঙের তরঙ্গ, এই দুইটাই কিন্তু বিপরীত দশায় আছে। তো এদের দশা পার্থক্যটা আমাদের বুঝতে হবে। তো বিপরীত দশা পার্থক্যটাই কি? ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। বিপরীত দশা পার্থক্যটাই হচ্ছে কি? ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তো এটা বোঝার জন্য আমার কাছে আসলে দুইটা তরঙ্গ নিয়ে এত কাহিনী করার দরকার নেই। আমি একটা তরঙ্গ নিব, একটা তরঙ্গের মধ্যে দুইটা বিন্দু নিব, দুইটা বিন্দুর মধ্যে দুইটা বিন্দুর দশা হবে ঠিক বিপরীতে। মানে একটা বিন্দুর পরের বিন্দুটা যদি উপরে উঠে, আরেকটা বিন্দুর পরের বিন্দুটা নিচে নামবে। তো এটাই হচ্ছে বিপরীত দশা। তো আমরা একটা তরঙ্গ নিব, একটা তরঙ্গের দুইটা বিন্দু নিব, দুইটা বিন্দুর দশা ঠিক বিপরীত নিব। বিপরীত নেয়ার পরে সেই দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্যটা আমরা একটু দেখব। তো দশা পার্থক্যটা যত হবে সেটাই হবে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তাহলে আসো, তাহলে আমার এখানের মধ্যে ধরো এই যে এটা আছে, হুম, এই বিন্দুটা, তাহলে এটার দশা হচ্ছে কত? এটার দশা হচ্ছে π/2। তাহলে এই, আচ্ছা দশাগুলো আমরা একটু লিখি। এখানে দশা হচ্ছে কত? এখানে দশা হচ্ছে 0, এখানে হচ্ছে π/2, আর এখানে কত? এখানে হচ্ছে পাই। এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে পাই প্লাস π/2, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে 3π/2। ঠিক আছে, এখানে কত? এখানে হচ্ছে শুধুমাত্র দেখো π/2, 2π/2, 3π/2, 4π/2। 4π/2 মানে কি? 4π/2 মানে হচ্ছে 4π/2 মানে হচ্ছে টোয়াইস পাই। ঠিক আছে, ওকে। এরপরে 5π/2, এরপরে এখানে দশা কত? এখানে দশা হচ্ছে তোমার 6π/2 অর্থাৎ 3π। এবার আমরা করব কি? বিপরীত দশার দুইটা বিন্দু নিব। বিপরীত দশার দুইটা বিন্দু নিব। তো একটা বিন্দু হইতে পারে, যেমন ধরো তোমার এটা, হ্যাঁ এটা একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু। এই দুইটা বিপরীত দশায় আছে। কিভাবে বুঝলাম বিপরীত দশায় আছে? দেখো প্রথম বিন্দুটা, দেখো প্রথম বিন্দুটার পরের বিন্দুটা কিন্তু নিচের দিকে নামে, আবার দ্বিতীয় বিন্দুটার পরের বিন্দুটা উপরের দিকে যায়। তো পরের বিন্দু নিচের দিকে নামতেছে না উপরের দিকে যাচ্ছে, এটা দেখে কিন্তু আমরা দশা প্রেডিক্ট করতে পারি। তো দুইটা বিন্দুর পরের বিন্দু যদি একই দিকে যায়, তাহলে বুঝবো যে দোনোটা কোথায় আছে? একই দশায় আছে। দুইটা বিন্দুর পরের বিন্দুগুলো একটার ক্ষেত্রে উপর, একটার ক্ষেত্রে নিচে গেলে আমরা বুঝবো যে দুইটা বিন্দু কিসে আছে? বিপরীত দশায় আছে। তাহলে আমার এখানে এই দুইটা বিন্দু কিসে আছে? বিপরীত দশায় আছে। তাহলে এই দুইটার মধ্যে যদি দশা পার্থক্যটা আমরা বের করি, এই যেগুলো লিখতেছি এগুলাই হচ্ছে দশা পার্থক্য। তো এদের এদের মধ্যে যদি দশা পার্থক্য বের করি, তাহলে দশা পার্থক্য আসবে এখানের মধ্যে ধরো পাই। ঠিক আছে, এখানে আসলে দশা পার্থক্য কত? পাই। দশা পার্থক্য আসলে কত? পাই। ভেরি গুড। এরপরে আমরা যদি সুন্দর মতো এই ক্ষেত্রে সুন্দর মতো যদি আমরা কোন ক্ষেত্রে চিন্তা করি, এখন ধরো এই ক্ষেত্রে চিন্তা করি, হুম, এই ক্ষেত্রে চিন্তা করি, তাহলে তোমার এই ক্ষেত্রে তোমার পরের যে বিন্দুটা আছে সেটা নিচের দিকে যায়, এই ক্ষেত্রে পরের বিন্দুটা উপরের দিকে যায়। তাহলে এই দুইটা বিন্দু কিসে আছে? বিপরীত দশায় আছে। এই দুইটার দশা পার্থক্য একটু আমরা দেখি। এই দুইটার দশা পার্থক্য দেখি। তাহলে এখান থেকে এতটুক গেল, দেখো এতটুক গেল π/2, 2π/2, 3π/2, 4π/2 অর্থাৎ 2π, 5π/2, 3π/2, সরি 3π। কত? 3π। তাহলে এখানে পার্থক্য কত? এই দুইটার মধ্যে দশা পার্থক্য কত? এই দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 3π।
তো দেখ একটা জিনিস মাথায় রাখো যে তোমার এতটুকু হচ্ছে কি এতটুকু হচ্ছে কি তোমার পাই বাই টু, তাহলে আরো পাই বাই টু কত, পাই বাই টু মিলে কি পাই, ঠিক না? এখানে কি আরো নিলাম, তাহলে 3 পাই বাই টু আসলো মোট মান। আরো নিলাম 4 পাই বাই টু অর্থাৎ 2 পাই। এরপর আরো নিলাম 5 পাই বাই টু, আরো নিলাম 6 পাই বাই টু। 6 পাই বাই টু মানে কি? 6 পাই বাই টু মানে হচ্ছে 3 পাই। তাহলে তোমার এ বিন্দু আর এ বিন্দুর মধ্যে যে দশা পার্থক্যটা কত? 3 পাই। দশা পার্থক্যটা কত? 3 পাই। তো দেখো আমি যদি এখানে দশা পার্থক্যের শর্তটা বসাই, প্রথমে আসো ধনাত্মক ব্যতিচার হওয়ার শর্ত। ধনাত্মক ব্যতিচার কখন হয়? ধনাত্মক ব্যতিচার কখন হয়? যখন বিপরীত দশায়, যখন বিপরীত দশায় দুইটা তরঙ্গ উপরিপাতন, বিপরীত দশায় থাকা অবস্থায় দুইটা তরঙ্গ কি করে? উপরিপাতন করে। এবার দুইটা তরঙ্গ বিপরীত দশায় থাকলে তাদের দশা পার্থক্যটা কিরকম কিরকম হবে, এটার জন্য আমার কাছে দুইটা তরঙ্গ আঁকার দরকার নাই। আমি একটা তরঙ্গ আঁকবো, একটা তরঙ্গের দুইটা বিন্দু নিব, যে দুইটা বিন্দু কিসে থাকে? বিপরীত দশায় থাকে। তো দুইটা বিন্দু নিব, বিপরীত দশায় থাকা অবস্থায় দুইটা বিন্দু নিব, এই দুইটা বিন্দুর দশা পার্থক্য গুলো দেখবো। দশা পার্থক্য দেখলে আমি বুঝে যাবো যে বিপরীত দশায় থাকা বিন্দুতে দশা পার্থক্য কেমন হয়। তো এই দশা পার্থক্যকে আমি ধনাত্মক ব্যতিচারের শর্ত হিসেবে লিখতে পারি। তো ধনাত্মক ব্যতিচারের শর্ত দশা পার্থক্যের সাহায্যে, সেটা হচ্ছে কি দশা পার্থক্য পাই হইতে পারবে, 3 পাই হতে পারবে। তাহলে আমরা দেখতেছি পাই হইতে পারবে, 3 পাই হইতে পারবে, তার মানে কি? তার মানে পায়ের বিজোড় গণিতক হতে পারবে, পায়ের বিজোড় গণিতক হতে পারবে। দশা পার্থক্য যদি পায়ের বিজোড় গণিতক হয় তাহলে আমার ধনাত্মক ব্যতিচার হবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এবার আমি যদি এখানের মধ্যে পথ পার্থক্য দিয়ে একটা শর্ত লিখতে চাই, তাহলে আমি এভাবে লিখতে পারি। আমরা জানি দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য সমান সমান, তাহলে পথ পার্থক্য সমান সমান, পথ পার্থক্য সমান সমান দশা পার্থক্য ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই কি টোয়াইস পাই। এবার ধনাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কেমন হয়? 2n-1 পাই। এরপরে এখানে ল্যামডা থাকলো, এখানে টোয়াইস পাই থাকলো, তাহলে উপরে নিচে পাই পাই কাটা যাবে। পাই পাই কাটা যাওয়ার পরে কি 2n-1 ল্যামডা বাই 2। অর্থাৎ অর্থাৎ পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গণিতক হয় তাহলে 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 ধনাত্মক ব্যতিচার হবে, তাহলে ধনাত্মক ব্যতিচার হবে। তাহলে আশা করি এতটুকু বুঝছো, আশা করি এতটুকু বুঝছো।